বাংলাদেশের ক্রান্তি লগ্নে আজকে আপনাদের দুইজন মানুষের বেইমানির কথা বলবো। একজন মানুষের বেইমানির কথা আপনারা অলরেডি জানেন যে তিনি মানুষের ভালোবাসা বলেন বা সরলতা বলেন বা আবেগের দামকে কিভাবে এখন মূল্যায়িত করতেছেন। আর একজন হলো জেনারেল ওয়াকার, অর্থাৎ আমাদের সেনাবাহিনীর প্রধান। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং মন্তব্য করবেন। নোটিফিকেশন বেলটি চেপে রাখবেন যেন আপনারা আমার নতুন কোনো কন্টেন্ট আসলে অবশ্যই সেটা পান। কোন একজন আপু হয়তো আমাকে মন্তব্য করছেন যে আমার কোনো ফেসবুক পেজ আছে কিনা। অ্যাকচুয়ালি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজ, এই সবগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন, সাথে নতুন চ্যানেলের লিঙ্ক তো পাবেনই। তো আশা করি যাবতীয় ইনফরমেশনের জন্য আপনারা ডেসক্রিপশন যে বক্সটি আছে সেটি ক্লিক করবেন এবং সবার উপরে আমি সাধারণত এই দুইটা জিনিসই, এই কয়েকটা ইনফরমেশন আমি প্রথমেই দিয়ে রাখি যেন আপনারা আমাকে সহজে খুঁজে পান, আমাকে আপনারা ইমেল করতে পারেন। তো আজকে টার্মিনাল দেখে আপনাদের হয়তো বা মনে প্রশ্ন জাগতে পারে যে বর্তমান আর্মি প্রধান কিভাবে কারাগারে যেতে পারেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো ওনার কর্মকাণ্ডের জন্য কারাগারে যাবেনই। ওনাকে যদি কেউ কারাগারে প্রেরণ নাও করে তাহলে বাংলাদেশের যে সাধারণ জনগণ তারাই তার শাস্তির চূড়ান্ত ব্যবস্থা করে নেবে। এখন কথা হলো যে জেনারেল ওয়াকার আসলে কি বেইমানিটা করছেন। মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের একটা সময় এই আন্দোলনটা কিন্তু স্তিমিত হয়ে যায় এবং এরই প্রেক্ষাপটে 23শে জুন জেনারেল ওয়াকার বাংলাদেশ সেনাবাহিনীর পদ গ্রহণ করেন। মূলত তার পরপরই আন্দোলনের মোড়টা ঘুরে যায় এবং ধারণা করা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উনার সাথে সব থেকে বড় বেইমানিটা করেন এই জেনারেল ওয়াকার এবং মূলত তিনি এই আন্দোলনকে দমানোর কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ করেন এবং তিনি বলেন যে আন্দোলনের পুরোটা বিষয় উনি দেখবেন। উনার আশ্বাসকেই আসলে বিশ্বাস করে মূলত প্রথম পর্যায়ের ভুলটি হয়ে যায় বা বড় পর্যায়ের ভুলটি হয়ে যায় এবং একটা সময় এই জেনারেল ওয়াকারের বেইমানির কারণে বহু পুলিশ হতাহতের শিকার হয়। শুধুমাত্র 5ই আগস্ট, 4ঠা আগস্ট বা তারও পরে কয়েকটা দিন অন্তত 4 থেকে 4,500 পুলিশ মৃত্যুবরণ করেন বা তাদেরকে হত্যা করা হয়, বহু পরিবারে লুটপাট চালানো হয়। তো এগুলা তো গেলে আসলে ক্যাজুয়ালিটি বলেন বা মানুষের ক্ষয়ক্ষতি বলেন। এর পরে সেনাবাহিনীর যে নিষ্ক্রিয় চেহারা, যে নিষ্ক্রিয় রূপ এবং সেনাবাহিনীর ভেতরে যে হিজবুত তাহরিরের অবাধ প্রবেশ বলেন বা চাকরিচ্যুত সেই শুভ আকৃতির অবস্থান বলেন, এগুলি সবগুলোই মূলত হয়েছে জেনারেল ওয়াকারের অদ্ভুত নিষ্ক্রিয় আচরণের কারণে। আমার মনে হয় যে বাংলাদেশে 1971 সালে পাকিস্তান আর নিজে পরিমাণ ক্ষতি করতে পারে নাই, তার থেকে বড় এবং ম্যাসিভ লেভেলের ক্ষতি একজন জেনারেল করে গেলেন, সেটা হলো এই জেনারেল ওয়াকার এবং উনাকে বাংলাদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না। এবং খুব সম্প্রতি আপনারা যদি ডোনাল্ড ট্রাম্প বা এলন মাস্কের কয়েকটা স্টেটমেন্ট খেয়াল করে দেখেন যে বিশ্বে যেসব দেশেই ডিপ স্টেট বা সরোসের প্রোগ্রামগুলি পরিচালিত হয় এবং গণতান্ত্রিক সরকারকে উৎপাটনের যেসব নাটক মঞ্চায়িত করা হয় সেগুলো নিয়ে ব্যাপক তদন্ত হচ্ছে এবং এই তদন্ত করে তারা কিন্তু বের করে ফেলবে যে কে কত কোটি টাকা আসলে এই ডিপ স্টেট স্ট্র্যাটেজি বলেন বা ডিপ স্টেট প্রোগ্রাম বলেন, এই প্রোগ্রামগুলোর মারফত তাদের পকেট ভরেছে এবং
আমি নিশ্চিত সেই তদন্ত যদি আলোর মুখ দেখে, অবশ্যই আলোর মুখ দেখবে, তখনও প্রমাণিত হবে যে জেনারেল ওয়াকারের পকেটে আসলে কত টাকা গেছে। মানুষ হয়তো বা বলতে পারে যে উনি অসহায় ছিলেন, উনি ঠিকমতো ট্যাকেল দিতে পারেন নাই। আমার কাছে মনে হয় না যে জিনিসটা বা জিনিসগুলো এত সোজা। এবং অতি সম্প্রতি মাত্র গতকালের কথাই যদি বলি বা পরশুদিনের কথা বলি, যে আমাদের ঐতিহাসিক ধানমন্ডি 32-এর বাড়িটি ভেঙে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। এটার দায়ভার কিভাবে জেনারেল ওয়াকার এড়িয়ে যাবেন? একটা ইতিহাস ধ্বংস করা, স্বাধীনতার একটা ঐতিহাসিক দলিল বলা যায় ধানমন্ডি 32-এর এই বাড়িটি, সেটাকে ধ্বংস করা, নারায়ণগঞ্জে 1952 সালের যে ভাষা আন্দোলনের সূতিকাগার বলা হয় সেই বাড়িটি ধ্বংস করা, সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতা আছে তাদের বাড়িঘর ধ্বংস করা, গুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে, এবং সেখানে আর্মি মূলত নিষ্ক্রিয়, নিশ্চুপ একটা ভাব তারা প্রকাশ করছে। এবং এটা থেকে বোঝা যায় যে এই আর্মির থেকে হাতে চুরি পড়ে থাকা ভালো, কারণ তারা কোনোভাবেই বাংলাদেশি সাধারণ জনগণের জন্য কাজ করতেছে না। তারা আসলে একটা অদ্ভুত মৌলবাদের ইশারায় চলতেছে। এবং তারা গোপালগঞ্জ বলেন বা টুঙ্গিপাড়ায় বলেন, যে ধরনের অত্যাচার চালিয়েছে, যে ধরনের টর্চার তারা চালাইছে, এর ফল কিন্তু ভালো হবে না। কারণ বাংলার মানুষ কিন্তু এর বিচার একদিন করবেই করবে। বহু আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে শুধু তাদের উস্কানিতে, এবং তাদেরকে ব্যবহার করা হয় নাই। মানে এটা কাইন্ড অফ এরকম যে ঢাকার অনেক হোটেলে খেতে গেলে আপনার সেই পেপার ছিঁড়ে দেয় হাত মোছার জন্য, তো তারা হয়েছে আমাদের সেই ছেঁড়া পেপারের মতো। তারা সব ধরনের অপকর্মগুলি করছে। চট্টগ্রামের সেই বিখ্যাত একটা গলি যেখানে ইসকনের অনেক মতাদর্শীরা থাকেন, সেই গলিতে তারা লুটপাট চালিয়েছে, সেই গলিতে তারা ব্যাপক ধরপাকড় চালিয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটির লাইন বন্ধ করে দিছে, এবং সেখানকার যে সিসিটিভির ফুটেজ সেগুলো তারা ধ্বংস করে ফেলছে, সেই সিসিটিভি ভেঙে ফেলছে। তো এগুলা কিন্তু আসলে কোথাও না কোথাও রেকর্ড থাকে, এবং এর দায়ভার জেনারেল ওয়াকারকে নিতে হবে। তো এ ধরনের একজন মানুষকে বহির্বিশ্বে কখনোই আশ্রয় দেবে না, এটা নিশ্চিত। আর বাংলাদেশের যে সরকারই আসুক তারা কিন্তু এটার বিচার করবে, কারণ আন্তর্জাতিক চাপ কিন্তু অবশ্যই সেই সরকারের উপরে পড়বে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও যদি আসেন, উনি তো আসবেনই, আমি বলতেছি উনি যদি আবার প্রধানমন্ত্রী হয়েই ফিরেন, তবে তার বিচার হবে সব থেকে দ্রুত। এবং জেনারেল ওয়াকার কোনোভাবেই এই এত অকর্মের থেকে উনি এসকেপ করতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। বিচার হবেই, এবং সাথে আমাদের সুদখোর মহাজন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার তো হবেই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন বেলটি চেপে রাখবেন যেন নতুন কোনো কন্টেন্ট আপনারা আসা মাত্রই বুঝতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।